একজন কার্ডিওলজিস্ট হিসেবে হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ আমরা ডেইলি দেখে থাকি। আর সে হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ আজ থেকে 20 বছর আগে যতটুকু কমন ছিল এখন আরও অনেক বেশি কমন। ইনফ্যাক্ট হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ এখন অনেক কম বয়সে হয়। ইভেন 25 to 30 ইয়ার্সেও অনেক হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ আমরা দেখে থাকি। তো হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ এত কমন কিসের জন্য হচ্ছে? হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজের কমন রিজন যদি আমরা স্মোকিং আর সুগারকে যদি আলাদা করে রাখি, তাহলে ওয়ান অফ দ্য কমন রিজন ইজ হাই ট্রাইগ্লিসারাইড। তো আমরা সাধারণত মনে করি এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজের জন্য দায়ী, কিন্তু এলডিএল থেকেও মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে কিন্তু হাই ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের হ্যাজার্ড রেশিও ইজ 1.8 আর এলডিএল এর হ্যাজার্ড রেশিও ইজ 1.3। মানে সোজা বাংলায় বললে যেটা আমরা বলবো সেটা হচ্ছে হাই ট্রাইগ্লিসারাইড থাকলে হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজের রিস্ক 80% বেড়ে যায়। তেমনি এলডিএল কোলেস্ট্রল যদি বেশি থাকে তাহলে সেটা রিস্ক 30% বেড়ে যায়। তার মানে হাই ট্রাইগ্লিসারাইড ইজ মাচ মোর রিস্ক ফ্যাক্টর, মাচ মোর ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর দেন এন হাই এলডিএল। কারণ হাই ট্রাইগ্লিসারাইড থাকলে কোলেস্ট্রলটা ড্যামেজ হয়ে যায়, আর সেই ড্যামেজ কোলেস্ট্রল থেকেই কিন্তু হার্ট অ্যাটাক বা ব্লকেজের সৃষ্টি হয়। তো হাই ট্রাইগ্লিসারাইডের যে আমরা আজকাল খুব কমন যেটা হয়েছে, তো সেটা থেকে আমরা কি করে উই ক্যান গেট রিড অফ ইট নন মেডিকেলি। মেডিসিন তো আছেই, কিন্তু সবকিছুর জন্য তো আর মেডিসিন দিতে হয় না, বাট ফর নট এভরিথিং ইউ রিকোয়ার মেডিকেশনস। তো হাই ট্রাইগ্লিসারাইড আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? তো হাই ট্রাইগ্লিসারাইড বেসিক্যালি তার আগে আমরা জেনে নিতে হবে হোয়াট ইজ নর্মাল ট্রাইগ্লিসারাইড। তো লেস দেন 150, যদি আপনি ফাস্টিং স্যাম্পল নিচ্ছেন তো লেস দেন 150 মিলিগ্রাম% হচ্ছে নর্মাল ট্রাইগ্লিসারাইড। কিন্তু যদি এটা লেস দেন 100 রাখা যায়, দ্যাট ইজ ইভেন বেটার। তো ট্রাইগ্লিসারাইড ইয়োর আইডিয়া শুড বি টু কিপ ইট লেস দেন 100 অ্যাজ মাচ এস পসিবল। আর সেটা আপনি ফাস্টিং লিপিড প্রোফাইল কোলেস্ট্রলের টেস্ট করলেই সেটা বুঝতে পারবেন যে আপনার ট্রাইগ্লিসারাইড কত আছে। তো সেটা হচ্ছে নর্মাল ট্রাইগ্লিসারাইড। হাই ট্রাইগ্লিসারাইডের হওয়ার পেছনে কারণ কিন্তু ফল্টি লাইফস্টাইল, ফল্টি ডায়েট, এক্সেসিভ স্ট্রেস, পোর স্লিপ। তো তার জন্য যদি হাই ট্রাইগ্লিসারাইড যদি কন্ট্রোল করতে হয় তো আপনাকে লাইফস্টাইল আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়েট নিয়ন্ত্রণে রাখতে হবে, আপনার স্লিপ আপনাকে মানে ঘুমকেও ঠিক রাখতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। কারণ দেখা গেছে যদি আপনি ঘুমোচ্ছেন না, আপনার স্লিপ কোয়ালিটি বা কোয়ান্টিটি যদি পুয়ার থাকে তো সেটা থেকেও ট্রাইগ্লিসারাইড বাড়ে। তো গুড কোয়ালিটি অ্যান্ড গুড কোয়ান্টিটি স্লিপ ইজ ইম্পর্টেন্ট। তেমনই স্ট্রেস রিডাকশনও ইম্পর্টেন্ট, কারণ যত বেশি আপনি স্ট্রেস থাকবেন আপনার শরীরে স্ট্রেস হরমোন যেটা নাম হচ্ছে কর্টিজল সেটা বাড়বে, আপনার শরীরে গ্রেলিন যেটা থেকে খিদে পায় সেটা বাড়বে। তো যখনই আমরা স্ট্রেসে থাকি, আমাদের যখন ঘুম কম হয় আমাদের সাধারণত খিদে বেশি পায়, আর সেটা সাধারণত খিদে বেশি পায় জাঙ্ক ফুডে। তো সেটা থেকেই ট্রাইগ্লিসারাইড বাড়ে। তো আপনাকে ঘুম ঠিক রাখতে হবে, আপনাকে আপনার স্ট্রেস লেভেল যতটুকু সম্ভব মেনটেন করতে হবে। এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যত আপনি এক্সারসাইজ করবেন সেটা আপনার হাফ এন আওয়ার 45 মিনিটস যে কোনো জগিং বা রানিং বা সুইমিং বা সাইক্লিং যে কোনো কিছু হতে পারে, বা যোগা, মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে একটু চালাতে হবে। এটা করলে আপনার যেটা ট্রাইগ্লিসারাইড যেটা আপনার জমা আছে অ্যাজ এ ফ্যাট সেটা আপনার কমবে, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। তো আপনাকে ঘুম ঠিক রাখতে হবে, স্ট্রেস লেভেল ডিক্রিজ করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তেমনই কিছু কিছু খাবার আছে যেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, স্পেশালি রিফাইন্ড কার্বোহাইড্রেট বা সুগার। যত বেশি আপনি সুইটস বা রিফাইন্ড কার্বোহাইড্রেট নেবেন আপনার ট্রাইগ্লিসারাইড কিন্তু তত বাড়বে। আগে মনে করা হতো যে ফ্যাট থেকে, হাই ফ্যাট ইনটেক থেকে হাই ট্রাইগ্লিসারাইড হয়, আসলে কিন্তু সেটা না। দিস ইজ এ রং কনসেপ্ট। ইনফ্যাক্ট ফ্যাট থেকে ততটুকু ট্রাইগ্লিসারাইড হয় না যতটুকু হয় হাই সুগার, দ্যাট মিনস রিফাইন্ড কার্বোহাইড্রেট এন্ড সুগার। তো রিফাইন্ড কার্বোহাইড্রেট কিসে আছে? যেমন ব্রেকফাস্ট সিরিয়ালস, যেমন আপনার বিভিন্ন টাইপের মুয়েসলি, কর্নফ্লেক্স, অন্যান্য ব্রেকফাস্ট সিরিয়ালস যেগুলো আছে, বেকারি আইটেমস, কেকস, পেস্ট্রিজ, কনফেকশনারিজ, সোডাস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমস, ওগুলোতে বেসিক্যালি যেগুলো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বেকারি আইটেমস, সুইটস, ওগুলোতে দে আর লোডেড উইথ হাই কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট। এটা যত বেশি নেবেন ট্রাইগ্লিসারাইড তত বাড়বে। তো রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনাকে অ্যাভয়েড করতে হবে। ইনফ্যাক্ট ইউ শুড ট্রাই টেকিং প্লান্ট বেসড ভেজিটেবল ফুড। যত ভেজিটেবলস আছে প্লান্ট বেসড, ফাইবার যত বেশি নেবেন, ফাইবার আপনার ট্রাইগ্লিসারাইড কন্ট্রোল করতে সাহায্য করবে। তো ইউ শুড টেক ফ্রুটস, সিজনাল ফ্রুটস, ইউ শুড টেক প্লান্ট বেসড ডায়েট যেমন ভেজিটেবলস। ফ্রুটস আর এ গুড সোর্স অফ প্রোটিনস অ্যান্ড ফ্যাটস অ্যাজ ওয়েল এস কার্বোহাইড্রেট। ফ্রুটসেও কার্বোহাইড্রেট থাকে, কিন্তু ফ্রুটসে যেটা কার্বোহাইড্রেট থাকে দে আর নট দ্যাট ব্যাড ফর হেলথ। কিন্তু যখন আপনি ফ্রুট জুস ব্যবহার করছেন, অ্যাকচুয়ালি ফ্রুট জুস ইজ নট গুড ফর হেলথ। কারণ ফ্রুট জুস নিলে কি হয়, ফ্রুটে যে
ফলে যে ফাইবার থাকে সেই ফাইবার কিন্তু জুসে থাকে না। তো আপনি ফ্রুটস কিন্তু কখনোই এক্সেসিভ কনজাম্পশন করতে পারবেন না। সাপোজ আপনি অ্যাপেল নিচ্ছেন বা কমলা নিচ্ছেন, কটা অ্যাপেল বা কমলা আপনি খেতে পারবেন? ম্যাক্সিমাম 2 বা 3টে, তার বেশি কিন্তু আপনি খেতে পারবেন না, তারপর আপনার বমি হয়ে যাবে। কিন্তু ফ্রুট জুস কিন্তু আপনি গ্লাসের পর গ্লাস খেতে পারেন, মিনিমাম 2-3 গ্লাস খেতে পারেন। আর 1 গ্লাস অরেঞ্জ জুস করতে অ্যাটলিস্ট 6 অরেঞ্জেস দরকার হয়। তার মানে আপনি 2-3 গ্লাস যদি অরেঞ্জ জুস খান, সেটাতে কিন্তু অলমোস্ট 20 অরেঞ্জেস আছে। অ্যান্ড 20 অরেঞ্জেসে প্রচুর কার্বোহাইড্রেট আছে, যেটা থেকে আপনার ট্রাইগ্লিসারাইড বাড়বে। আর ফ্রুট জুসে যেটা আমি বললাম, কোনো ফাইবার থাকে না। ফাইবার হচ্ছে বেসিক্যালি এমন একটা সাবস্টেন্স যেটা আপনার সুগার অ্যাবজর্পশন, আপনার কোলন মানে আপনার ইন্টেস্টাইন থেকে সুগার অ্যাবজর্পশন ডিক্রিজ করে দেয়। তো তার জন্য সুগার স্পাইক হয় না বডিতে, অ্যান্ড সেটার জন্য আপনার ট্রাইগ্লিসারাইড লেভেলও ততটুকু বাড়ে না। তো অল ইন অল, ইন কনক্লুশন এটা বলবো যে আপনি ফ্রুট ব্যবহার করতে পারেন, সিজনাল ফ্রুটস ব্যবহার করতে পারেন, কিন্তু ফ্রুট জুস ব্যবহার করবেন না, কারণ ফ্রুট জুসে আপনার ফাইবার থাকে না, সেটা থেকে সুগার বেড়ে সেটা থেকে ট্রাইগ্লিসারাইড বাড়বে। তেমনই সোডা আপনাকে অ্যাভয়েড করতে হবে, কোল্ড ড্রিঙ্ক অ্যাভয়েড করতে হবে। ইউ শুড ট্রাই ফর প্লান্ট বেসড ফুড, ইউ শুড ট্রাই ওমেগা 3 ফুডস, যেমন ফ্যাটি ফিশ, যেমন চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস। আপনি আনসুইটেন্ড কার্ড ব্যবহার করতে পারেন, দই ব্যবহার করতে পারেন, কারণ দই বেসিক্যালি প্রিবায়োটিক প্রোবায়োটিক থাকে। তো দই আপনি কিন্তু সেটা আপনাকে মাথায় রাখতে হবে, দই যেন সুইট না হয়, মিষ্টি দই যেন না হয়। যেটা প্লেন দই যেটা থাকে বাড়িতে, যেটা আপনি দই করছেন, সেটা থেকে সেটাতে যদি আপনি একটু চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিডস দিতে পারেন, দ্যাট ইজ ভেরি গুড ফর হেলথ। সেটা আপনার ট্রাইগ্লিসারাইড ডিক্রিজ করতে সাহায্য করবে। তো অল ইন অল, এই কয়েকটা জিনিস আপনাকে আপনি যদি মাথায় রাখতে পারছেন, স্পেশালি ওয়ান অফ দ্য আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যালকোহল। অবভিয়াসলি অ্যালকোহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর high triglyceride. So alcohol should be limited or eliminated. Juices should be reduced, fruit juices, সেটা ফ্রেশ ফ্রুট জুসই হোক বা আর্টিফিশিয়াল ফ্রুট জুসই হোক, দুটো ফ্রুট জুসই আপনাকে অ্যাজ মাচ এস পসিবল অ্যাভয়েড করতে হবে। সোডাস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিমস, বেকারি আইটেমস, দেন ভাজা বড়া যত জিনিস আছে, সামোসা, কচুরি, চানাচুর, ভুজিয়া, ফ্রাইড আইটেমস, ডিপ ফ্রাইড আইটেমস, তো এই জিনিসগুলো অ্যাভয়েড করলে, যদি আপনি প্লান্ট বেসড ফাইবার রিচ খাবার খাচ্ছেন, ওমেগা 3 নিচ্ছেন, আনসুইটেন্ড দই নিচ্ছেন, ফ্যাটি ফিশ ব্যবহার করছেন, তাহলে সেটা থেকে কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। অ্যান্ড আলটিমেটলি ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকলে আপনার হার্ট ডিজিজ বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যায়। তো আশা করছি এই নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ ট্রাইগ্লিসারাইড আপনাদের কাজে দেবে, কারণ ড্রাগস অনেক কিছু আছে ট্রাইগ্লিসারাইড ডিক্রিজ করার জন্য, কিন্তু কোনো ড্রাগ কিন্তু ইজ নট উইদাউট সাইড এফেক্ট। ইট ইজ অলওয়েজ বেটার ইফ ইউ গো ফর ন্যাচারাল ওয়েজ টু রিডিউস ট্রাইগ্লিসারাইড। তো অল ইন অল, সুইটস কন্টেইনিং সাবস্টেন্স আপনাকে অ্যাভয়েড করুন। যত সুইট আপনি ব্যবহার করবেন, আপনার ট্রাইগ্লিসারাইড কিন্তু তত বাড়বে। তো আশা করছি এই টিপসগুলো আপনাদের সাহায্য করবে, অ্যান্ড আপনি ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং।